রিলেশনশিপ না থাকলে সব শেষ। আমাদের সাথে যদি মানুষের যোগাযোগ যত বেশি থাকবে ওই ব্যক্তিটা তত সুখী হবে। বাংলাদেশে প্যারেন্টিংটা খুব দরকার, বা আমাদের সন্তান নেওয়ার আগেই প্যারেন্টিং এর উপর পড়াশোনা করা দরকার। রাগ কন্ট্রোল করার দরকার নেই, না তুমি রাগ করিও না, করো না। রাগ যদি আমি না করি কন্ট্রোল প্রশ্ন আসবে, মানে শুরুই করো না। আল্লাহ তাআলা বলছেন সেই সফল হয়েছে যে নিজেকে শুদ্ধ করেছে। আমরা শিখে, আমরা বাচ্চাদেরকে তুমি চালাক হও, চতুর হও, স্বার্থপর হও, নিজেরটা দেখো, নিজে বড় লোক হইতে হবে, নিজেরটা আদায় করতে হবে। মানে আমরা ওদেরকে নিজেদের ছোটবেলা থেকে সেলফলেস করতে পারছি না। তা আমাদের মাথায় কেন আসছে যে আমাদের বড় লোক থেকে দুর্নীতি করতে হবে? আমি সৎভাবে যতটা বড় লোক হতে পারবো, আল্লাহ তোমাকে বলছে তুমি যা চাই তাই তুমি পাবে। তুমি 1000 কোটি টাকা মালিক হতে চাও, আল্লাহ তাই দেবে। শুভ সন্ধ্যা, সুস্বাগতম জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের মাঝে এমন একজন মানুষ আছে যাকে আপনারা সবাই চিনেন, আমাদের প্রিয় একজন। আমি সবসময় বলি যে আমার দুইজন মানুষের কথা অনেক ভালো লাগে। একজন হচ্ছে প্রফেসর আব্দুল আবু সাইদ, আর দ্বিতীয় যে ব্যক্তি তিনি অসাধারণ একজন মানুষ। উনি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, উনি রিলেশনশিপ নিয়ে কাজ করে, এবং অনেকেই আমরা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, ওনার কথা শোনার জন্য বসে থাকি। সেটা আর কেউ নয়, আমাদের আলমাজ ভাই। আলমাজ ভাই কেমন আছেন? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে যে আপনি ইউএস থেকে এসে আমাকে যে সময় দিয়েছেন, কারণ আমি ভাবলাম যে অনেক দিন পরে আপনি দেশে এসেছেন, তারপরে যে ঢাকা পডকাস্টে আপনি কষ্ট করে এসেছেন, সেজন্য আমরা মানে আপনার কাছে কৃতজ্ঞ। এটা আমার দায়িত্ব, এবং কথা বলতে পারা, মানুষ যদি এই কথাগুলো শোনে, মানুষ যদি উপকার হয়, তাহলে এর চেয়ে বড় কিছু হতে পারে না। ধন্যবাদ আলমাস ভাই। আমরা প্রথমে চলে যাই যে আমি জানি যে আপনি রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা বলেন এবং অনেকেই আপনাকে ফলো করে। যে এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন যে আমাদের আসলে বিভিন্ন সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে কেন, কেন আসলে আমরা সম্পর্কগুলো ধরে রাখতে পারছি না? একটা হচ্ছে সম্পর্ক তৈরি করা, সম্পর্ককে ধরে রাখা, হ্যাঁ, এবং সম্পর্কে উন্নতি করা। দারুণ না? হ্যাঁ, এগুলো অবশ্যই কোনো না কোনো উপাদানের উপর নির্ভর করে, এলিমেন্টসের উপর নির্ভর করে, রাইট? এবং আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে সবচেয়ে দীর্ঘতম যে গবেষণাটা হয়েছে ওয়ার্ল্ডের, 75 বছর ধরে ধারাবাহিকভাবে গবেষণা হয়েছে পার্টিকুলার একটা জিনিসের উপরে, যে মানুষ কিসে খুশি হয়, কিসে খুশি থাকে, মানুষ কিসে ভালো বোধ করে, জীবনটাকে সাকসেসফুল করে, কোন এলিমেন্টসগুলো। হ্যাঁ, যেমন দেখেন আমেরিকাতে, ইউরোপে অনেক দেশে জিজ্ঞেস করেছে ছাত্রছাত্রীদেরকে যে তুমি কি পেলে খুশি হবে, তুমি জীবনে কি চাও? কেউ বলেছে আমি সম্পদশালী হতে চাই, যে আমি বড় ব্যবসায়ী হতে চাই। হ্যাঁ, ব্যবসায়ীর অর্থ সম্পদ তো হবেই, কিন্তু ব্যবসায়ী, আমি একজন নাম করা ব্যবসায়ী। এক গ্রুপ পড়েছে কি জানেন, আমি সেলিব্রিটি হতে চাই, বিখ্যাত খেলোয়াড়, বিখ্যাত নায়ক, সেলিব্রিটি হতে চাই। এই যে মানুষ বলছে আমি বিখ্যাত চিকিৎসক হতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই, কিন্তু আপনি দেখেন পৃথিবীর সেরা যে সেলিব্রিটি যারা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরা আত্মহত্যা করছে। হ্যাঁ, আমার অনেক প্রিয় নায়ক আত্মহত্যা করেছে। সুশানের কথা মনে আছে? লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আমার কাছে কেউ নাই। কোটি মানুষ মনে করছে আমি তাকে আমি ভালোবাসি, তাকে ফলো করছে, আইডল মনে করছে, বা ভালোবাসতেছে, তাকে পেলে হয়তো ভালো লাগবে, কিন্তু তার কাছে কেউ নাই ভালোবাসার। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, সেও নিজেকে একা মনে করছে। তার মানে সম্পদ, অর্থ, সেলিব্রিটি, এর মধ্যে তাহলে হ্যাপিনেসটা আমরা পাচ্ছি না, হ্যাপিনেসটা নাই, কিসের মধ্যে আছে? সেটাই তো কথা। এই যে 75 বছর যে গবেষণাটা হচ্ছে, এই জিনিসটাই বের হয়েছে কোথায় হ্যাপিনেস। হ্যাঁ, অদ্ভুত না? হ্যাঁ, প্রায় 700-র উপরে মানুষকে নিয়ে করা হয়েছিল, এবং তারা ইয়াং ছিল, টিনেজ, 16, 17, 18, 19। কারণ যেহেতু এটা দীর্ঘমেয়াদী পশু, কারণ এই যে 75 বছর পর রেজাল্ট বেরোচ্ছে মার্কেট, যাতে 15 বছর আর 75 কত বছর, তারা বুড়ো হয়ে গেছে, রাইট? 90 বছর। এবং যারা গবেষণাটা শুরু করেছিল তারাও হয়তো বানায়। হ্যাঁ, তারপরে কিন্তু তাদের মধ্যে ওরাই বলেছে আমরা সবচেয়ে সুখী, আমরা ভালো আছি, আমাদের রোগ কম হয়েছে, দেখছেন, রোগ কম হয়েছে, আমাদের আয়ু বেড়েছে, আমরা খুব ভালো আছি, আমাদের হাজব্যান্ড রিলেশন থেকেছে, মানে আমরা জীবনটাকে খুব সুন্দর করে এনজয় করেছি। ওরা কারা জানেন?
ওরা যারা যত বেশি মানুষের সাথে সুসম্পর্ক রাখতে পেরেছে। তার মানে গবেষণায় বেরোলো যে মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন, রিলেশনশিপ না থাকলে সব শেষ। সে সুখ হতে পারবে না। তার মানে রিলেশনশিপের সাথে হ্যাপিনেসের একটা খুব ভালো সম্পর্ক। আচ্ছা, আপনাকে মনে আছে একটা হাদিস যে রাসূল বলছেন, তুমি যদি তোমার আয়ু বাড়াতে চাও, রিজিক বাড়াতে চাও, তাহলে তুমি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বাড়াও। দেখেন, তার মানে 75 থেকে ওই রিপোর্টটাতে বেরোলো রিলেশনশিপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সাথে যদি মানুষের যোগাযোগ যত বেশি থাকবে, ওই ব্যক্তিটা তত সুখী হবে, যত ভালো সম্পর্ক। আমি একটা এক্সাম্পল দিই। স্টিভ জব যখন মানে একেবারে আইসিইউতে ছিলেন, হ্যাঁ, তিনি একটা লেখা লিখেছিলেন, বহু ভাষায় এটা অনুদিত হয়েছিল, মানুষ বিমোহিত হয়েছে তার লেখা পড়ে। তিনি বলেছিলেন অনেক মনের কষ্টে যে আমি যে এত হাজার হাজার কোটি টাকা আয় করেছি, কেন করলাম? আমার উচিত ছিল আরও অনেক বেশি বেশি মানুষের সাথে যোগাযোগ রাখা, সুসম্পর্ক রাখা। কেন জানেন? অসুস্থতার সময় আমাদের মনে হয় কেউ একটু পাশে বসুক, কেউ একটু খবর নিক, কেউ যদি একটু পাশে থাকে। তিনি বলছেন কেউ আসে চলে যায়, কেউ আসে চলে যায়, কেউ থাকে না। আমার মনে, সেদিন আমি দেখলাম বাংলাদেশে একজন বিখ্যাত চিত্র সাংবাদিক, বোধহয় বিখ্যাত, তিনি অনেক, তার ওয়াইফ খুব কষ্ট করে লিখেছে যে আমার হাজব্যান্ড এত বিখ্যাত ছিলেন, কত তার ছাত্রছাত্রী, তিনি অনেক মনের কষ্ট পড়েছিলেন যে এত ছাত্রছাত্রী তৈরি করলাম, কত সেলিব্রিটি, কেউ আমার পাশে এসে খবর নেয় না। এবং যখন কেউ এসছে, তিনি তার কথা সারাদিন ধরে বলেছে, রিলেশনশিপ। এবং এই জন্য আমাদের হাদিস আজকে জানেন যে কেউ যদি কোনো রুগীকে দেখতে যায়, ও যতক্ষণ ফিরে না আসে, ও যেন বেহেশতের বাগানের ভিতরেই রয়েছে। তার মানে রুগীকে দেখতে যাওয়াটা কত ইম্পর্টেন্ট, কারণ ওই রুগী তখন কাউকে চায় পাশে। তাহলে আপনি যে বললেন যে সবচেয়ে মানে খুশি হতে পারে, সুখী হতে পারে কী জিনিসে? টাকা পয়সা, অর্থ সম্পদ, সব কিছুই মানুষের দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো সম্পর্ক। এই সম্পর্কটা আমরা আসলে কিভাবে আরো ভালো করব? 3টে জিনিস অন্তত মনে রাখতে হবে। এই 3টে উপাদান যেটা মানুষের সম্পর্ককে মজবুত করে। যদি এই 3টে উপাদান আমি অ্যাপ্লাই না করি কোনো কারো সম্পর্কের ক্ষেত্রে, কারো বাসায় গেলাম কিন্তু 3টে কাজ করলাম না, এমনকি হাজব্যান্ড অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে সেম, বা আমার সাথে সন্তানের সেম, এমনকি আপনার কলিগ বন্ধু সেম, আত্মীয়তা সেম, প্রতিবেশীর সাথে সম্পর্ক সেম, ফর্মুলাটা সেম। 3টা। এক, আপনি আপনার খালার বাসা, মামার বাসা, চাচা বাসা, বন্ধুর বাসা গেছেন, তো আপনার মাথায় রাখতে হবে আমি ও বাসায় যাচ্ছি, ওদের সাথে দেখা করতে যাচ্ছি, কেন? আমি তাকে ভালোবাসি। ভালোবাসি মানে কি? শ্রদ্ধা করি, সম্মান করি। তাহলে ভালোবাসা। নাম্বার 2, লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং, কিন্তু তার সুখের দুঃখের মনের কথা শোনার জন্যই তো। কারণ সে তো আমাকে পেয়ে খুশি হবে, কথা বলতেই থাকবে তার এতদিন, কারণ আমি হয়তো 15 দিন পরে গেছে, বা 1 মাস পরে গেছে, বা 1 বছর পরে গেছে, তাই না? সে তার জমানোর কথাগুলো সে বক বলতেই থাকবে, রাইট? এখন তার সুখের কথা দুঃখের কথা আপনি বলছে, কিন্তু আপনি শুনছেন না, আপনি আপনার কথাই বলছেন বা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, বিরক্ত হচ্ছেন, সম্পর্ক থাকবে না। ডিভাইডেড লিসেনিং একেবারে জানেন, হয়তো আপনি মোবাইল দেখছেন, পাশে কিন্তু কথা বলছে, সে বলছে, আপনি মোবাইল দেখছেন, হ্যাঁ হ্যাঁ জি একদম ঠিক বলছেন, আর বললেন না, একদম, কিন্তু ও তো দেখবে যে আপনি ভোর দিয়ে তাকিয়ে আছেন, মানে আপনি মোস্ট প্রায়োরিটিতে নাই, আপনি তো ও তার কথা বলে মজা পাবে না। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনি দেখলে শুনতে পারবেন না, শুনলে দেখতে পারবেন না। তাহলে আমি কেন বলতেছি, মিনিংলেস, অর্থহীন। এবং আপনি যারা ঢং করে বলেন না অফিসাররা, হ্যাঁ বলো, তারপর আচ্ছা, হ্যাঁ, ও কিন্তু শুনতেছে, ও কিন্তু ঢং করে দিকে তাকায় আছে, তাকায় তো ওদের শুনতে পারবে না, তুমি এমনি করে তাকিয়ে বলো, শোনো। সেটাই, যার সাথে আমি কথা বলছি বা শুনছি, আমার চোখটা তার দিকে থাকতে হবে, কানটা তার দিকে থাকতে হবে, নাকটা তার দিকে থাকতে হবে, পুরো বডির পশ্চারটা তার দিকে থাকতে হবে, এরকম করে। তখন সে আরও আগ্রহের সাথে তার সাফল্যের কথা বা দুঃখের কথাগুলো বলবে। থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন।
তার মানে আমি আমার সেটা বললাম না, সে যেই হোক, ও ওয়াইফ হোক, প্রতিবেশীর কেউ হোক, চাচাতো মামাতো ভাই বোন বন্ধুই হোক, যখন সে তার কথা বলবে, তার জীবনের কথা বলবে, তার বিজয়ের কথা, সফলতা, তার আমি কী বলবো, বাবা দারুণ তো, কংগ্রাচুলেশন, বিউটিফুল, খুব ভালো লাগলো জানো, কী যে খুশি হলো সে, লাইফ মানে ওর মনটা ভরে গেল আপনি আসলেন বলে। এই যে দেখেন কত শান্তি পেল, একটা অ্যাপ্রিসিয়েশন পেল, হ্যাঁ, বা রিকগনাইজেশন, হ্যাঁ পেল, তুমিই তো বাবা, তার মানে অ্যাপ্রিসিয়েট করে, যেমন ওয়াইফের কাছে, আজকে রান্না তো দারুণ হয়েছে, হ্যাঁ কী দিছো বলো তো রান্নার মধ্যে, বিউটিফুল হয়েছে, অ্যাপ্রিসিয়েট করলেন। বা আপনার ওয়াইফ আপনাকে একটা শাড়ি পরে বাড়ি যাচ্ছে, আজকে কিন্তু একদম ভালো লাগছে, একদম মনে হচ্ছে নায়িকা নায়িকা লাগছে, বলো কি সিম্পল একটা কথা, দেখলেন ও কি পুরো সময়টা তার যত আপনি যে যাবেন না ওর সাথে ঘুরতে, পুরো সময়টার মধ্যে সে শান্তি শান্তি অনুভব করে। তো আমি বলতে অসুবিধা, আগতেও তো ভালো লাগছে নাকি, আসলেও তো ভালো লাগছে, কিন্তু বলছি না কারণ প্র্যাকটিস নাই, এই জন্য প্র্যাকটিস অফ অ্যাপ্রিসিয়েশন, রাইট, হ্যাঁ ওই প্র্যাকটিসটা তো আমরা করি না, রাইট, এটা মানে রিলেশনের ক্ষেত্রে প্র্যাকটিস অফ অ্যাপ্রিসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি এমন কিছু হয় যে কোনো খারাপ কিছু বলছে, যে পরামর্শের দরকার, পরামর্শ দেবেন, যে আমার মনে হয় এটা করলে ভালো হতো, এই সিচুয়েশনে এটা কিন্তু ভালো, তার সাথে অ্যালাইনমেন্টটা দেখাচ্ছেন, হ্যাঁ। একজন বিখ্যাত ব্যক্তি, পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, সেরা হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে, এ সকল সেরা শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে গবেষণা করেছিলেন যে এই সকল সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, বিজয়ী মানুষ, এদের কি কি গুণে গুণান্বিত ছিল, এরা কেন সফল, এই তাদের মধ্যে 7টা গুণকে তারা নির্দিষ্ট করেছিলেন, যে অনেক গুণের মধ্যে 7টা তাদের গুণ ছিলই, তার মধ্যে সেকেন্ড গুণটা কি ছিলেন, মনোযোগ দিয়ে কথা শোনা। এখন আপনি আপনার আত্মীয় বসে বেড়াতে গেছেন, প্রতিবার দেখা যায় তার কথাই শুনলেন না, এই চাটা থাকলে দাও তো, আত্মীয় বসে গেলে এই খাওয়ার কিছু আসে কিনা, চাটা খাওয়া দাওয়া করে ভাই আচ্ছা আসি, তো আপনি গেছেন কেন, চা খেতে গেছেন, সেটাই তো, হ্যাঁ চা খেতে যাবো, কোনো সমস্যা নেই, অনেকে তো খেতে চাইলে খুশি হয়, এই কিছু আশেপাশে খুব খুশি হয়, কিন্তু অনেকে বলে না 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 কিছু করার বিরক্ত করেন হয়। আপনি যদি অনেকে মনে করে চেয়ে খেলে কেমন লাগে, না খুশি হয়, খুশি হয়, হ্যাঁ। তো এটাও কিন্তু রিলেশনশিপের একটা পার্ট বলতে পারেন, যে আপনি নিজে কিছু চাচ্ছেন তাদের খেতে, হ্যাঁ আজকে আপনার বাসায় খাবো কিন্তু আমি। আলমাস ভাই, এই যে সম্পর্কের মধ্যে অনেক সময় যেটা হয়, মতনৈক্য হয়, যে একজন আরেকজনের সাথে হয়তো বা কোনো একটা ব্যাপারে মিল হচ্ছে না, তখন কিন্তু আরেকটা ব্যাপার চলে আসে, যে ওই সময় অনেকে আপসেট হয়ে এংরি হয়ে যায়, এবং সে তার মানে কি বলে বিভিন্ন ধরনের রিয়াকশন করে ফেলে। এই যে তখন কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্টের একটা ব্যাপার চলে আসে, তো এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করব? হতাশা আসবে, মন খারাপ আসবে, কখনো কখনো প্রতিশোধ বা রাগ ব্যাপারটা থাকতে পারে। আমি তো একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট কাউন্সিলর ছিলাম, তো আমি আমেরিকা যাওয়া পর্যন্ত কন্টিনিউ করেছি, সপ্তাহে 2 দিন করে যেতে হতো। তো আমি দেখেছি এই সকল ছেলে মেয়েদের মূলত 3টে প্রবলেম ছিল, 3টে প্রবলেম নিয়ে তারা আমার সাথে কথা বলতে আসতো। নাম্বার 1, ইন্টারনেট এডিকশন, তারা এডিকশন থেকে বেরোতেই পারে না, এখানে মোবাইলে এটা দেখছে, এটা দেখছে, এটা দেখছে, এটা দেখছে, খারাপ চিজ দিয়েছে, ওদের বেরোতে পারে না, ফলে তার পড়াশোনার ক্ষতি হয়, রাতটা দেখতে হয়। তখন আমাকে এসে বলে যে এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ কী করে হতে পারে, একটা সমস্যা। আর একটা সমস্যা ছিল, যেটা আপনি এই মুহূর্তে বললেন, যে সম্পর্ক হয়, কারোর সাথে ভালোবাসার সম্পর্ক হয়, প্রেম হয়, কিন্তু এটা টেকে না। আজকে যেমন বিয়ে টিকছে না, বিয়ে তো টিকছেই না, প্রেমও টিকছে না, তারা কোনোটাই টিকছে না। তো এসে বলে যে সম্পর্কটা ছেড়ে চলে গেছে, এখন ব্রেকআপ হয়ে গেছে, এখন তার কিছু ভালো লাগে না, ওর কথা মনে পড়ে, ওর স্মৃতিগুলো মনে পড়ে। তৃতীয় যে সমস্যা, যে ছেলেমেয়েরা যে ব্যাপারটা নিয়ে আসতো, এটাও খুব দুঃখজনক, সেটা হচ্ছে পারিবারিক সমস্যা। দেখা যাচ্ছে বাবা মার সাথে সম্পর্ক খারাপ, বাবা মার ঝগড়াঝাটি করে, ওদের পরকের ব্যাপার থাকে, ডিভোর্সের ব্যাপার থাকে, বাসায় অশান্তি থাকে, বা আমরা সন্তানদের সামনে ঝগড়া করছে, গালিগালাজ করছে। তো ওই সকল সন্তান এসে আমার কাছে মন খারাপ করে, চোখের পানি, সন্তানদের জন্য তো এটা অস্বস্তিকর। এই জন্য আমি মনে করি বাংলাদেশে প্যারেন্টিংটা খুব দরকার। মানে সন্তানদেরকে আদর্শ মানুষ করতে গেলে বাবা মাদেরকে যে আদর্শ হইতে হবে, নিজেদের আদর্শ না হতে হবে, সন্তানদেরকে আদর্শ কেমন করে করবো। এই জন্য বাবা মাদের সন্তান নেওয়ার আগেই প্যারেন্টিংয়ের উপর পড়াশোনা করা দরকার। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই,
কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই, আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। আমি মনে করি Right. বাচ্চা নেওয়ার আগে তাদেরকে প্যারেন্টিংয়ের উপর হয় ট্রেনিং করা উচিত, নয় বই পড়া উচিত। ঠিক তেমনি আমি ছেলে মেয়েদেরকে বলি বিয়ে করার আগে কেমন করে অ্যাডজাস্টমেন্ট করতে হয় এটার উপর তোদের পড়াশোনা করা দরকার। কারণ তাদের মধ্যে এই যে সিরিয়াসনেসের অভাব, ইমোশনের ব্যাপার, কথা বলছে মিশছে, কিছুদিন পর দেখা যাচ্ছে যে আর একজনকে ভালো লাগছে, অথবা তখন তাদের কাছে ওই জিনিসটা ভালো লাগছে না, এরকম অনেক ব্যাপার থাকছে। তো ও তোমার কাছ থেকে চলে গেছে, কেন চলে গেছে বলো তুমি? ওকে তোমার সাথে ভালো কাউকে পেয়েছে, নাকি তার বাবা মা তাকে আটকে রেখেছে, নাকি বিদেশে যাওয়ার জন্য তোমাকে ছেড়ে দিচ্ছে? মানে কেন, তোমার কি মনে হয়? মানে নাকি তোমার সাথে ভালো কাউকে পাইছে বলে তোমাকে ছেড়ে দিচ্ছে? স্বার্থপর ছিল? যাই কিছু হোক না কেন, গেছে যখন, তার মানে আগেই তো গেছে। যদি আর একটু গরম সম্পর্ক হলে তুমি তো আরও কষ্ট পেতে, বিয়ের প্রয়োজনে তো আরও কষ্ট পেতে, আর বাচ্চা হওয়ার প্রয়োজনে তো আরও সর্বনাশ হতো। তো যে যাবা সে যাবেই, তুমি অ্যাপ্রিসিয়েট করো মনে মনে, মানে ভাই তুমি সুখী, আমি সুখী, তাহলে আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধরো। তোমাকে ভাবতে হবে যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। ধৈর্য ধরো, তুমি ভালো কিছু করো, নিজেকে এস্টাবলিশ করো, প্রতিষ্ঠিত করো, তাই না? আর রিলেশন, প্রেম প্রীতি, ভালোবাসা, তুমি দেখবে স্কুল জীবনে যে ভালোবাসাটা করছো, কলেজ জীবনে গিয়ে মনে করবে দূর, কি বোকার মতো কাজ করছিলাম। আর কলেজ জীবনে যখন করতেছো তখন মনে হয় স্কুল ইউনিভার্সিটি ছি এই পাগলটাকে ছিলাম, আমি কি একটা ভুল করলাম। তারপরে একটা ম্যাচুরিটি যত আসে চেঞ্জ হয়। এই জন্য বলা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। স্কুলের প্রেম তো 90% টেকে না, 99% আপনি টেকেন, জানেন। কলেজ জীবনে 90% টেকে, ইউনিভার্সিটি জীবনেই তো 80% প্রেম টেকে না। তাহলে এগুলো যতটা আমাদেরকে, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমাদের ডিপার্টমেন্টে 50টা মেয়ে ছিল, আমরা 10টা ছেলে ছিলাম। আমরা সবার সাথে মিশতাম। এই যে আজকে ইউনিভার্সিটি ছিল, অ্যালুমনি অ্যাসোসিয়েশনে বোধহয় ৭৭তম ছিল। আমার কত বান্ধবী এসেছিল, বন্ধুদের সামনে গল্প করছি, একসাথে চা খেয়েছে, ওই বাই বাই টাটা। মানে মিশবো, গল্প করবো, চা খাবো, তাই বলে প্রেম ভালোবাসা হবে এটা কি? আমরা কি সুন্দর একটা সম্পর্ক রাখতে পারবো না? সব কিছুর মধ্যে কি আমার ওই যে ভালো প্রেম আসবে বিয়ে করার জন্য? এটা তো ঠিক না। আমার নিজের উপর কন্ট্রোল থাকা উচিত। এটা তো সবার সাথে হবে না নিশ্চয়ই। আলমাজ ভাই, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেমন আমরা অনেক সময় হয় না, যেমন আপনি গাড়ি চালাচ্ছেন কিংবা রাস্তায় একটা গাড়ির সাথে ঘষা লাগলো, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই এটা কিন্তু কন্ট্রোলে রাখতে পারি না, গিয়ে হয়তো ঝগড়াঝাটি করলো, অনেক সময় দেখা যাচ্ছে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। তো এইখানে আসলে যারা এটা করছেন কিংবা তারা আসলে নিজেদেরকে কিভাবে ওই অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করবে? আগে আজ থেকে 15 বছর 20 বছর আগে যখন ট্রেনিং করাতাম অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর, তখন আমি যেটার উপর জোর দিতাম সেটা হচ্ছে রাগকে কন্ট্রোল করা। যে তুমি রাগটা করে ফেলেছো, এখন ভিতরে রাগটা গড়গড় করছে, এখন তুমি এক্সপ্রেস করবে, মানে গালি দিবে, মার দিবে, অশালীন কথা বলবে, ঘুষি দেবে। তো তুমি ভাবছো না ঘুষি দিলে তো কেস হতে পারে, জোরে ঘুষি দিলে মনে মারা যেতে পারে, কত কিছু তো গালি গালাজ করলো, কে কি বলবে। তারপরে তুমি এটাকে কন্ট্রোল করছো। তো কন্ট্রোল আমরা কিন্তু অনেক পদ্ধতি জানি, 10 থেকে 1 গোনা, তাই না? উল্টো দিকে গোনা, তারপরে শ্বাস নেওয়া, তারপরে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আর শয়তান থেকে পানা চাওয়া, ইত্যাদি ইত্যাদি। আবার বসে পড়া, দাঁড়িয়ে থাকে বসে পড়া। তো এগুলো আমরা জানি। তারপরে রাগকে কন্ট্রোল করা কিন্তু কঠিন। আমি এখন গত 15 বছর থেকে কি আলোচনা করি জানেন? রাগ কন্ট্রোল করার দরকার নেই। না, তুমি রাগ করিই না, করো না। রাগ যদি আমি না করি কন্ট্রোল প্রশ্ন আসবে, মানে শুরুই করো না। একটা ঘটনা ঘটলো রাস্তায়, আপনার 5 জন আছে, চিন্তা করেন
5 জন ব্যক্তি আপনার বন্ধুরা দাঁড়িয়ে আছেন, একটা ঘটনা ঘটলো, এমন একটা ঘটনা যে একজন ভীষণ রেগে গেল, একজন প্রতিবাদ করলো, হ্যাঁ এটা করছে কেন, আর একজন তো একেবারে যে ঘুষি মারবে এরকম কিছু উত্তেজিত হয়ে গেল, একজন এমনি রিয়াকশন দেখলো না এটা কী ব্যাপার, একজন এটাকে কিছুই মনে করলো না, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। খেয়াল করেন কিন্তু ঘটনা এক, কিন্তু রিয়াকশন 5। বরং পার্থক্যটা কি, যে তার ভিতরে যেটা আছে এবং সে কিভাবে এটাকে লেবেলিং করছে, যে এই ঘটনাটাকে অনেকে মানে কে কিভাবে দেখছে লেবেলিং করছে, কিভাবে ভাবতেছে, হ্যাঁ কে কিভাবে দেখছে, হ্যাঁ। একজন বিষয়টা রাগের হিসেবে দেখছে, একজন এটা কোনো ব্যাপারই মনে করছে ব্যাপারই মনে করছে না। যেমন আরেকটা এক্সাম্পল, মানে যেটাকে মিনিং কিভাবে দিচ্ছে সে, আরেকটা এক্সাম্পল দিয়ে আপনার ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরেন একটা অফিসের বস, HR এর বস, 5 জন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ ডেকে বললেন, দেখেন আজকাল আমি দেখতে পাচ্ছি লেট করে আসছেন, তো এটা ঠিক না, তো আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আমাকে অ্যাকশন নিতে হবে। তো এখন একজন রুমের মধ্যে গিয়ে কি করলো জানেন, টেবিল বাড়াচ্ছে, লা 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 লা, তার মানে কি, তার কিছুই হয় না, মানে তার এই বসের এই কথাটা তার কাছে কোনো ইম্প্যাক্টই ফেলে, তার মজা লাগতেছে যে বস বলছে, বলতে দিতে পারে, বসের কাজই তো তাই, বস যা বলছে ঠিকই বলছে, রাইট, তার মানে ব্যাপারটা সে সহজভাবে দিচ্ছে, ইজি। আর একজন বস এটা বললো কেন, আমি কি মাঝে মাঝে দেরি করে আসি নাকি, দেখেন তার মধ্যে চিন্তা চলে আসে, কেউ কি আমার পিছিয়ে লাগাইছে নাকি, আমাকে ডাকলো কেন, আমি তো এরকম কিছু করি না, দেখছেন একটা টেনশনে পড়ে গেছে অলরেডি, ওটা নিয়ে ঘটনাটা কি, তার মানে কিছু একটা হয়েছে। আর একজন, আমি তো 2-1 দিন দেরি করছি, আমাকেই বললো কিনা, চাকরিটাকে যাই কিনা, সহজ খাই কিনা, দেন টেনশনে পড়ে গেছে, সিরিয়াস, বাসায় তো আপনার ঘুমিয়ে হবে না। আর একজন কাঁদতে শুরু করছে রুমের মধ্যে এসে, যে কেন তাকে বলা হলো, হ্যাঁ আমি এখানে থাকবোই না, আমাকে অপমান করা হয়েছে। কি আশ্চর্য না, এটা হচ্ছে ওই যে বললেন কে কিভাবে ব্যাপারটাকে দেখছে, রাগটের ব্যাপারটা তাই। আপনাকে একজন কথা বললো, মানে একটা নেগেটিভ কথা বললো, তা আপনি যদি মনে করেন সে নেগেটিভ কথা বলছে, খারাপ কথা বলছে, কেন বলছে, ও আসলে খারাপ কথা বলতেই জানে, বা খারাপ মানুষ খারাপ বলছে তো ওর প্রবলেম, আমার কি, ভালো কথা সে বলতে পারে নাই। আপনি একটা অনুষ্ঠানে গেছেন, আপনাকে আদর যত্ন তেমন করেনি যেমনটি করা উচিত ছিল, তা আপনি তখন বুঝলেন আসলে ওরা ব্যাপারটা মধ্যে খেয়াল করে নাই, বা কেমন করে আদর যত্ন করতে সেটাও হয়তো জানে না, পিছে চুপচাপ বসে বসে মুচকে মুচকে হাসেন। আপনি তো জানেন আপনি কে, আপনার পজিশনটা কি, আপনি ওখানে যাদেরকে সামনে তার চেয়ে তো আপনি ইম্পর্টেন্ট, কিন্তু তারা যে কারণে খেয়াল করেনি বা ইচ্ছা করে হোয়াট এভার, আপনি যদি পিছনে বসে বসে মুচকে মুচকে হাসেন, কি বড় আপনি হয়েছেন না ছোট হয়েছেন, বড় হয়েছেন, বড় অনেক লোক দেখাচ্ছেন যে লোকটা এত এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত, কিন্তু পিছু বসে আছে, হ্যাঁ অনেকে বিব্রত হবে যে আপনাকে পিছু বসে আছে কেন, ভাই প্লিজ আপনি সামনে আসেন। তার মানে আমি রাগ করবো কি করব না সেটা আমার উপর নির্ভর করছে না, রাইট, এবং লসটাও আপনার, হ্যাঁ না লস তো পরের ব্যাপার, আমি এটাকে রাগের ব্যাপার মনেই করব না। আমি আরেকটা কথা বলি, এটা আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা, আমি বাংলাদেশে তো আন্তর্জাতিক বিচারক জানেন, হ্যাঁ আমি দাবার বিচারক, হ্যাঁ দেখা গেল অনেক সময় অনেক আগে থেকে 10-15 বছর আগে এমন হয়েছে যে আমি সিনিয়র, কিন্তু আমাকে বিচার হিসেবে নিয়ে আরেকজনকে নিয়েছে, এখন আমি কিন্তু একটু হইচই করতে পারি, আমাকে নিলেন না কেন, আমি তো সিনিয়র এবং আমি এরকম ইন্টারন্যাশনাল সিনিয়র, তা আমি রাগ করতে পারি, হইচই করতে পারি, প্রতিবাদ করতে পারি, পেপারে বলতে পারি, সাংবাদিক বলতে পারি, আমি কিচ্ছু বলি না, গিয়ে দেখে আমাকে নেয়নি, আমি বলছি ঠিক আছে, বাসায় হাসতে হাসতে চলে আসছি। তো অনেকে বলে আপনি কিছু বলেন না কেন, আমি না ঠিক আছে নিশ্চয় ওরা জুনিয়র, তার মানে আমি ব্যাপারটাকে সহজভাবে দেখতেছি, এটা কি দেখা সম্ভব না তো। আচ্ছা আলমাজ ভাই, আপনি যেহেতু দাবার মানে কথা বললেন, বিচারকের ব্যাপারটা আসার সাথে সাথে আমার অন্য একটা কথা মনে হলো, যেমন বাংলাদেশে তো একটা সময় একটা দাবার একটা ছিল, মানে আমি বলবো ক্রেজ ছিল, যে আমরা যখন ছোট ছিলাম 90s দিকে সবাই দাবা খেলতো, রাস্তাঘাটে খেলতো, বাসায় খেলতো, এবং আমরা ছেলে মেয়েদেরকে মানে আমাদেরকেও দাবা খেলানো শেখানো হয়েছে, বাট এখন দাবার প্রতি মানে ওই ক্রেজটা কেন নাই, কিংবা এত বিরহ কেন এই দাবাকে নিয়ে? এটা দুটো কারণ হতে পারে। সেটা আমার কথা হচ্ছে যে আমরা যখন খেলতাম, হ্যাঁ তখন সব প্রফেসররা খেলতেন, বাংলাদেশের সেরা অধ্যাপকরা, জ্ঞানীরা, ডক্টর কাজী মোতাহার হোসেন, ডক্টর ইয়ার খান, তাই না, শরীফুদ্দিন রেজা হাই, সব প্রফেসর, আব্দুর রাজ্জাক, ও বাবা জাতীয় অধ্যাপক, বাংলাদেশের টপ জ্ঞানীরা খেলতেন। কারণ দাবা হচ্ছে যেমন ম্যাথ বলে না যে
অলিম্পিক ম্যাথ অলিম্পিয়াড যেটা হয়, কেন অঙ্ক ক্যালকুলেটিভ, চেস কিন্তু চেস কিন্তু ক্যালকুলেটিভ। আপনি যত ক্যালকুলেশন করবেন, যত চাল ভাববেন, তত আপনার ইন্টার কানেকশন নিউরোজেনেসিস হবে, তত ব্রেনের ডেভেলপমেন্ট হবে, ব্যক্তিত্বের বিকাশ হবে। কিন্তু ইউরোপ আমেরিকার দেশ চেসকে স্কুলের জন্য বাধ্যতামূলক করছে, যাতে ওদের মেধা বিকাশ হয়। রাইট রাইট রাইট। চেস কিন্তু নেশার খেলা না, কারণ 5 মিনিটের খেলা হয়, 10 মিনিটের খেলা হয়, আধা ঘন্টা খেলা শেষ। ক্রিকেট 5 দিন হয়, আর চেস খেলা 5 মিনিটে শেষ। তার মানে এটা নেশার খেলা। আমরা 2 ভাই জাতীয় প্লেয়ার, আলমাসুর রহমান, মনসুর রহমান। আমার ইমিডিয়েট ছোট ভাই, সে বাংলাদেশে প্রথম জুনিয়র রেকর্ড, তার ফেডারেশন তার নাম রাখা আছে, প্রথম জুনিয়র চ্যাম্পিয়ন। তার মানে 2 ভাই জাতীয় প্লেয়ার, একই বাসায়। আপনি শুনলে অবাক হয়ে মনে করবেন 2 ভাইয়ের মধ্যে খুব খুব সারাদিন খেলে। আমরা বছরের মধ্যে 2বারও খেলি নাই নিজেদের মধ্যে। অদ্ভুত না? তারপরে চেস যে নেশান, এটা বুঝে গেল তো, নেশান দুজন খেলতাম। রাইট। বরং আমাদের বই যখন আমরা পড়ি, ওরকম করে পড়তে হতো। এখন তো কম্পিউটার যুগে চলে এসেছে। রাইট। তো তখন ওই যেহেতু প্রফেসররা ছিলেন, টুর্নামেন্ট ছিল, তো কিন্তু এখন পড়াশোনা মানুষ পাগলের মতন হয়ে গেছে। কোনো পিতামাতা দেখা গেছে পড়াশোনার সময় বাসায় কাউকে আসতেই দেয় না, মানে এখন বাসায় কেউ আসতে পারবে না, কোনো অনুষ্ঠান হবে না, আমার ছেলের পরীক্ষা। মানে পড়াশোনা নিয়ে অতিরিক্ত পিতামাতারা টেনশন করছে, বাচ্চাদের প্রেশার ক্রিয়েট করছে। এই যে আত্মহত্যা বেড়েছে দেখেছেন না, পরীক্ষা খারাপ করছে, আত্মহত্যা কিন্তু বাচ্চারা নিজের জন্য করে না। একটা ছেলে খারাপ রেজাল্ট করেছে, জিপিএ গোল পায়নি, বা তাই না, কিন্তু সে জিপিএ এ পেয়েছে ধরেন, বা বি পেয়েছে, কিন্তু সে তখন দেখা গেল ডিপ্রেশন চলে গেছে, বা একটা পরীক্ষা খারাপ করছে, ওকে তো আত্মহত্যা নিজের জন্য করে নাই, অন্যদের জন্য করছে। জানে যে বাবা রাগ করবে, মা রাগ করবে, হতাশ হবে, বা আমার জীবন আমাদের জন্য এত করেছে, মন খারাপ যায়, চলেই যায়। কিন্তু পিতামাতারা যদি বলে ওকে, এরপরে ঠিক হবে, কোনো চিন্তার কিছু নেই বাবা, পরীক্ষা ভালো খারাপ তো হতেই পারে। আমরা 7 ভাই 2 বোন, আমরা কিন্তু 7 ভাইয়ের মধ্যে কেউ বিশেষ দেয়নি, বোনও দেয়নি। আমি কেন দিই? আমি ঢাকার ছাত্র, আমার ভাই কেন দেয়নি? আমার বউয়ের ভাই পড়েছে, আমরা কোনো ভাই বোন বিশেষ পরীক্ষা দেয়নি। আপনি জিজ্ঞেস করেন কেন দিইনি? আমার মাথায় আসে, আমাদের কারো মাথায় আসে নাই, মানে সরকারি বাবা মা বলে নাই, মাথায় আসে নাই, পরীক্ষা দিই নাই। আচ্ছা, আমাদের মাথায় আসে নাই পরীক্ষা দিতে হয় বলে, তাই না? আমাদের সন্তান না, আমার ছেলে সাইমা, মেয়ে সাইমা, ছেলে ওসামা, এরাও কিন্তু ব্রিলিয়ান্ট ছাত্র, এরাও বিশেষ দেয়নি। আর প্রশ্ন করেন কেন দেয়নি? আমি বলি নাই, মানে ওরা ওদের চয়েসটা করবে। আমি একটু মজা করে বলছি, আমরা বলি নাই, ওরা নিজেরাও চিন্তা করে নাই। আমি বলতে চাচ্ছি যে বিশেষ পরীক্ষা দিতেই হবে এরকম কোনো কথা নাই। তাহলে আত্মহত্যার প্রশ্ন, মানে এত সিরিয়াস হওয়ার কি আছে? আমিও দেই নাই বিশেষ পরীক্ষা, কখনোই দেই নাই। তাহলে মানুষ বুঝলো তো, যে দেবে কোনো সমস্যা, পাশ করবে, যদি সে মনে করে অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে দেশকে সেবা করবে, ওকে, নো প্রবলেম। কিন্তু সবাইকে করতে হবে কোনো কথা নেই। যদি হয় গুড, না হয় অলরাইট, আমার জন্য ভালো কিছু হয়তো আছে। তো আমার কথা হচ্ছে, চেসটা আগে সবাই খেলতো দেশের জন্য, জাতির জন্য, খুব ভালো ছিল, একটা মেধার চর্চা হতো। এখনও খেলে, কিন্তু বাবা মারা ওই বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা মনে করবে ক্ষতি হচ্ছে, আর হচ্ছে তার হচ্ছে। তারপরে বাংলাদেশের 5টা গ্র্যান্ড মাস্টার রয়েছে এবং এখনও চর্চা চলে। তো আগের মতন ওই উদ্দীপনাটা লক্ষ্য করা যায়নি। আর ফেডারেশনের যারা কর্মকর্তা, তারাও হয়তো ওরকম স্পন্সর পাচ্ছেন না বা চেষ্টা করছেন না, এরকম। তো ঠিক হয়ে যাবে, ইটস এ পার্ট অফ দ্য লাইফ, ইটস এ গুড গেম। আমরা কম্পেয়ার যদি করি, আমরা দেখছি যে আপনার সাথে কথা হচ্ছিল, যেমন ভারতে সাউথ ইন্ডিয়া যেটা, ওখানে কেরালা কিংবা ওই পাশে কিন্তু পৃথিবীর অনেক ভালো ভালো খেলোয়াড়রা কিন্তু ওখান থেকে আসছে, যেখানে আমাদের নিয়াজ মুর্শিদ প্রথম হচ্ছে আমাদের গ্র্যান্ড মাস্টার। এখন তামিলনাড়ুর 5 জন প্লেয়ার সারা বিশ্বের মধ্যে 10 জনের মধ্যে 5 জনই ওদের। তার মানে কি হচ্ছে কি, আসলে তামিলনাড়ুর মানে নেচার, বিউটি, হিউম্যান ক্যারেক্টার্স, ওরা খুব ট্যালেন্টেড। গুগলের প্রধান না, ওদের কি যেন নাম, সুন্দর পিচাই। এবং দেখেন নোবেল পুরস্কার ওরা পেয়েছে। তামিলনাড়ুর ছবি তো বোম্বের ছবি তো উন্নত, মানে ওরা খুব জিনিয়াস, ব্রিলিয়ান্ট, খুব ধার্মিক। কিন্তু আলমাস ভাই, আপনি একটা জিনিস বলছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যে আমরা বাংলাদেশি বাঙালিরা
আমরা বাঙালিরও তো জিনিয়াস। আপনি শুনলে আশ্চর্য হবেন, পুরো ভারত বাংলাদেশ মিলে যে যে ভূখণ্ড, তার মধ্যে গবেষকরা বলেন যে তামিলনাড়ুর পরে অতগুলো মানে যে ভাষাভাষী আছে, তার মধ্যে বাঙালি বা বাঙালি এরা হচ্ছে এই দুটো জাতি ট্যালেন্ট, তামিলনাড়ু আর বাঙালি। হ্যাঁ, ওদিকে বিহার আছে, ওদিকে মারাঠি পাঠানি যত কিছু বলেন না কেন, হ্যাঁ, কিন্তু এই বাঙালিরা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে, রাইট? মাঝখানে কিন্তু কেউ পায় নাই, আমাদের এই প্রফেসর ইউনুস সাহেব পেয়েছেন। এবং বাঙালিরা দেখেন, আমাদের বাংলাদেশের মানুষ, আমি দেখছি তো আমেরিকায় গিয়ে, লন্ডন, জার্মান, প্যারিসে দেখেন, বাঙালিরা কিন্তু ভীষণভাবে সম্রাট দিত যে তারা খুব ট্যালেন্টেড, তারা খুব জিনিয়াস, তারা খুব ব্রিলিয়ান্ট, তারা খুব মেধাবী, পড়াশোনায় সিরিয়াস। এবং বিদেশিরা খুব অবাক হয় যে বাঙালিরা অনেক বেশি সিনসিয়ার, অনেক বেশি ট্যালেন্টেড। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, এই 55,000 বর্গমাইল জায়গার মধ্যে 20-18 কোটি মানুষ থাকে, দেখেন কেউ ছেঁড়া কাপড় পরে নাই। এই যে টেম্পো চালায় যে দেখবেন জিন্সের প্যান্ট পরে আছে আর একটা জুতা পরে আছে, রাইট? ঠিক কেন বলেন? এবং আপনি বলতে কোন অঞ্চলের মানুষ না খেয়ে আছে? কোন অঞ্চলের মানুষ না। এবং আমরা ছোটবেলা শুনতাম না, গোলা ভরা ধান, পুকুর পড়া মাছ। এখন গ্রামে যান, দেখবেন পুকুর ভর্তি মাছ গিলপিল করছে। কারণ কি? এদেশের মানুষ ভীষণ পরিশ্রমী। আপনি দেখবেন রাস্তার ধারে অল্প একটু ফুটপাত, ওখানেও গাছ লাগাইছে। বাংলাদেশের মানুষ কোন অঞ্চলে কোন জায়গাটা খালি আছে? এই সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কত 10-এর মধ্যে একজন, 5-এ পজিশন আছে সবজি উৎপাদনের ক্ষেত্রে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ অন অফ দ্য টপ, গার্মেন্টস সেকেন্ড, বিশ্ব শান্তিরক্ষিতে বাংলাদেশ অন অফ দ্য বেস্ট। তাহলে বাঙালিরা সব কিছুতে বেস্ট, আর আমরা বাঙালিকে বলছি বাংলাদেশের মধ্যে খারাপ মানুষ হয় না। এটা শুধু আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করতে হবে, আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ আমরা ভালো। আচ্ছা বলেন তো, শতকরা 10 জনের মধ্যে একটা মানুষ খারাপ হতে পারে না? হতে পারে। 100 জনের 10টা, 1000 জনের এরকম। আপনি যদি বলেন ঢাকা শহরে 2 কোটি লোক থাকে, তাহলে খারাপ প্রাণীর সংখ্যা কত? 20 লাখ নাকি? আরো অনেক কম হবে। এরকম কিছু তো। কিন্তু কই ঢাকা শহরে কি 20টা খুন হয় না? আমি আমার ছাত্রদেরকে বলি, ঢাকা শহরে কি 20টা খুন হয় না? 10টা হয়? স্যার না। 5টা হয় না স্যার, 2টা হয়, তাও তো বোধহয় হয় না। পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালো আছি আমরা, কিন্তু আমরা সবসময় মনে করি কি জানেন, আমরা খারাপ। আর একটা দুটো তো জিনিস খারাপ হতেই পারে, এটা সারা পৃথিবীতে হচ্ছে। আমরা কেন নিজেকে ছোট করে রাখি? হ্যাঁ, আমরা নিজেকে কেন অ্যাপ্রিসিয়েট করি না, নিজেকে ভালো মানুষ কেন মনে করি না? আমরা আসলেও ভালো মানুষ। এখন বাংলাদেশের টাকা কত? 130 না 125, তাই তো? ইন্ডিয়া, পাকিস্তান কত? পাকিস্তানে তো মানে ডাবল, 200-র উপরে। হ্যাঁ, ভারত তো আমাদের 80 না 85 টাকা। তাহলে আমরা খারাপ আছি না? তাহলে কেন আমরা নিজেদের মতো হতাশ হচ্ছি? সেটাই। হ্যাঁ, আরো ভালো হতে হবে, আমাদেরকে আরো সৎ হতে হবে, আরো যতটুকু সৎ আরো সৎ হতে হবে। আচ্ছা আলমজ ভাই, আপনাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন? কি সর্বনাশের কথা! এই সিক্রেটটা জানা দরকার। না, এটা থাক না, এটা কারণ হচ্ছে, এটা আমাকে অনেকেই বলে, আমার বাবা মা পাকিস্তান মানে ভারত পাকিস্তান হওয়ার আগে আমাদের অঞ্চলটা পড়েছিল মুর্শিদাবাদে ভগবানগোলা, ওই অঞ্চলের ভাষাটা সমৃদ্ধ সুন্দর। তা আমি ছোটবেলা থেকে, জন্ম থেকে দেখেছি বাবা মা সুন্দর করে কথা বলে। বাবা মা মানে মুর্শিদাবাদের ডায়ালেক্টটা বাংলাটা এরকম। তারপরে আমি ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে ওই শুদ্ধ ভাষাটাই শিখেছি। আচ্ছা, এটা এক। আর 2, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমি স্কুল জীবন থেকে ক্লাস 3, 4, 5, 6, 7, 8 থেকে প্রচুর বাংলা সাহিত্য পড়তাম। বাংলা সাহিত্য, হ্যাঁ, প্রচুর গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার গল্পগুচ্ছ থেকে শুরু করে আপনার শরৎচন্দ্রের যত বই, বড় দিদি ছোট দিদি সব গল্প, উপন্যাস, তারপরে ফাল্গুনী মুখোপাধ্যায়ের মেম সাহেব থেকে শুরু করে, মানে এই যে ছোটবেলা থেকে বই পড়তাম, ওটা তো শুদ্ধ ভাষায় লেখা। হ্যাঁ, তো এই বইগুলো আমি এত পড়তাম, কবিতা শুনতাম, ইউনিভার্সিটিতে কণ্ঠশীলনের ক্লাসগুলো করতাম। ফলে এই শুদ্ধতার প্রতি, মানে সুন্দর করে কথা বলার ক্ষেত্রে যে প্র্যাকটিসটা, একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি 1000 শব্দ বাংলা জানা থাকে, তাহলে আপনি যেভাবে কথা বলবেন, যে 500 শব্দ জানে তার চেয়ে নিশ্চয়ই সুন্দর হবে। যে 5000 শব্দ জানে আর একজন
1000 শব্দ জানে বাংলা শব্দ, তাহলে শব্দ 5 চয়নটা ভালো হবে। আরো সুন্দর হবে। হ্যাঁ। যে 10,000 বাংলা শব্দ জানে, প্রচুর পড়ে, লক্ষ লক্ষ শব্দ তার মাথায় ভরপুর বাংলা সাহিত্যের, তাহলে সে যখন কথা বলবে তার কথাগুলো কেমন হবে? আরো সুন্দর হবে। হ্যাঁ, মুগ্ধকর হবে, তাই না? এটা এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় হচ্ছে আমি যা কিছু বলবো সেই বলাটা আমি যাতে আমার বিশ্বাস থেকে, শুদ্ধতা থেকে, ভালোবাসা থেকে বলি, মানুষকে পটানোর জন্য বা মানুষকে খুশি করার জন্য নয়। আমি যা কিছু বলছি আমি আমার বিশ্বাস থেকে বলছি এবং হৃদয় দিয়ে বলছি। আমার তো শব্দগুলো মেমোরিতে থাকে, যা কিছু আমি দেখেছি, যা কিছু পড়েছি, যা কিছু শুনেছি, সব তো মেমোরিতে আছে। কিন্তু ওই বলাটা যখন আমি হৃদয় থেকে বলবো তখন কথাটা হবে কি মধুর মতো। মধুর মতো, হ্যাঁ। এবং উইথ লাভ, যেটা বলছি আমি যখন মঞ্চে কথা বলি, বিশ্বাস করেন আমি মঞ্চে ওঠার সময় বলি, ইয়া আল্লাহ, এতগুলো মানুষ আমার কথা শোনার জন্য এসছে, আমি সবাইকে যেন সন্তুষ্ট করতে পারি, সবাইকে যেন সুন্দর করতে পারি, তাদের জীবনটাকে যেন সুন্দর হয় এমন করে যেন বলতে পারি। তার মানে আমি প্রত্যেকটা মানুষকে তার ভালোর জন্য বলছি। এই ভাবটা আমার পুরো বডি ল্যাঙ্গুয়েজের ভাষার মধ্যে থাকে। তখন প্রত্যেক মানুষ বোঝে যে আলমাস ভাই যে কথা বলছে আমার জন্য বলছে। গোপন টেকনিকটা বলে দিলাম না? আমিও একটা প্রতিষ্ঠানের সাথে অনেক বছর ধরে আছি, আমরা টোস্ট মাস্টার্স বলি। ওখানে আমরা শিখি যে পাবলিক স্পিকিং, এই কথাগুলো ওখানেও কিন্তু এভাবেই বলে যে তুমি যার দিকে তাকিয়ে বলবা মঞ্চে দাঁড়িয়ে, তার যাতে মনে হয় যে তুমি তাকে বলছো। এবং যখন আমি আবার আরেকজনের দিকে আই কন্ট্যাক্ট করবো, তার দিকে তাকিয়ে যখন বলবো, সেভাবে তাকেই বলছি। তো ওইটা কিন্তু পার্সোনাল লেভেলে চলে যায়। হ্যাঁ, আমি চাই তুমি সুখী হও, তুমি বড় হও, জীবনটাকে সুন্দর করে তোলো। এবং ও কিন্তু বুঝবে উনি কিন্তু আমার জন্য বলছে, আমার ভালো চায়। কিন্তু এটা যদি এমন হয় যে আমি বলছি আমার বলার জন্য, আমার টাকা পাবো লেকচার দিলে, হ্যাঁ বলার জন্য বলছি, তুমি ভালো হলে হবা, না হলে না হবা, ফেশিয়াল এক্সপ্রেশন, তার কথার টোন ভিন্ন হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা, কারণ ইন্টেনশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ওইটাও চেঞ্জ হয়ে যাবে একদম। এই যে বারাক ওবামা দেখেন, এত সুন্দর করে কথা বলতে পারে, অদ্ভুত সেরা মানুষ, উনি কথা বলতে বলতে কাঁদছে, মানুষকে কাঁদাচ্ছে, এবং ইচ্ছা করে না, এটা হৃদয় দিয়ে বলছে উনি না। যে বিল ক্লিন্টন ওয়াইফ বলেছেন, হিলারি ক্লিন্টন, যে আমার বাচ্চারা কেমন করে পড়বে আমি জানি না। সে বিল ক্লিন্টন কিন্তু কোটি কোটি ডলার পৃথিবীর গরিব দেশগুলোতে দেয়, টাকা করতে পায় লেকচার দিয়ে। রাইট, ওনার কথার জন্য লেকচার দিয়ে উনি আর্ন করছে। তার মানে উনি কত সুন্দর করে কথাগুলো বলে, আর্টিফিশিয়াল না, রিয়েল, বিকজ আই লাভ ইউ, মানে আমি তোমার সাথে কথা বলছি কেন, আমি তোমার ভালো চাই। আচ্ছা আলমাস ভাই, ধরেন আপনার জীবনের একটা কোয়েশ্চেন, আপনি লাইফে যেটা হতে চেয়েছিলেন সেটা কি হতে পেরেছেন? আমি মজা করে বলি কি জানেন, আমি যে কি হব এখন আমি চিন্তা করি, যে কি হব এটা এখনও চিন্তা করা হয় নাই। আমি যখন আশপাশে সবাইকে বলি না, ওটা অবাক হয়ে তাকায় থাকে। আমি যে কী হব ভাবতে ভাবতে জীবন শেষ, মানে কী হব ভাবতে ভাবতে 60 ইয়ার্স ক্রস করে ফেলেছি। আমি একজন ভালো বক্তা হব, হ্যাঁ আমি অলরেডি এক ভালো বক্তা, আমি জানি না তো, আমি এটা হব। আমি চাকরি করেছি, বড় বড় কোম্পানিতে চাকরি করেছি, হ্যাঁ, কিন্তু 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 আমি তো বক্তা হয়েছি না। এটাই আমার জীবনে হয়তো ছিল। আমার ইউনিভার্সিটির ছেলেরা বলে, কলেজ ছেলেরা বলে, তুই যে এত বড়, তোর ভিতরে একটা শক্তি ছিল কথা বলার, আমি তো বুঝতে পারিনি। তার মানে এটা কিন্তু গড গিফটেড। আমি অনেক সময় ছাত্রদেরকে কী বলে জানেন, বক্তৃতা শিক্ষার অনুষ্ঠানে আমি কী বলে জানেন, আপনি যতই চেষ্টা করেন আপনার কিছু থাকতে হবে, আপনি 100টা বক্তৃতা শিক্ষার ক্লাস করার পরও আপনি সেরা বক্তা কোনোদিন হতে পারবেন না। তখন কিন্তু ওরা একটু নার্ভাস হয়ে যায়। এই ব্যাপারে ভারতের যে সেরা বক্তা, এখন ওয়ান অফ দ্য বেস্ট 10 জনের মধ্যে একটা, 99 জনের মতো ছিলাম, পার্টিসিপেট করেছিলাম। তো ওনার কথা শুনে এত ভালো লাগলো যে আমি যেরকম বক্তা হতে পারি।
তো আমি ওনাকে বললাম যে আমি আপনার মতো একজন বিখ্যাত বক্তা হতে চাই। তো উনি বললেন যে আমার ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে 4 দিনের একটা কোর্সে তুমি আসো। তো উনি মহিলাটা গেলেন। জয়া, আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। বিজয় মেয়েটার নাম ভুলে গেলাম কেন। তো গেছে সে মেয়েটা, প্রথম দিন তাকে দিয়েছে কি জানেন, বাইরে একটা কাজ দিয়েছে, তুমি আজকে এই বাইরে এইসব বই টইগুলো বিক্রি করবে, আবার এই ট্রেনিংয়ের উপরে কিছু ব্যাপার স্যাপার থাকবে, তুমি এই ভলেন্টিয়ারে কাজ করবে, তোমার সাথে একটা গ্রুপ থাকবে। তো উপরে আমি তো মনে মনে ভাবছি আমি তো লেকচার শুনতে এলাম, তা আমাকে আমাকে তো ভিতরে ঢুকতে দিল না। ও বললো বাইরে তুমি এই কাজগুলো করলো তাই, কিন্তু একটু বিরক্ত হলো, কারণ যার লেকচার শুনতে যে তিনিই বলছেন যে তুমি বাইরে এই কাজগুলো করবে, ভলেন্টিয়ার কাজগুলো, বইগুলো সাজাবে, বইগুলো সেল করবে, লোকের সাথে কথা বলবে যেন বইগুলো তার কাজে লাগে, ইত্যাদি ইত্যাদি, এবং তাকে হেড করলো। পরের দিন বোধহয় প্যারেন্টিংয়ের উপর আলোচনা ছিল। সে বলছে দেখো অনেক গার্জিয়ান আসবে বাচ্চাদেরকে নিয়ে, তো তুমি করবে কি, বাচ্চাগুলোর বাইরে একটু খেলবে টেলবে, ওদেরকে তুমি দেখাশোনা করবে, আর গার্জিয়ানগুলো ভিতরে গিয়ে লেকচার শুনবে, আর তুমি এটা ইনচার্জ। কিন্তু ওরা সেদিন ভীষণ খেপে গেল, যা আমি প্রথম দিন লেকচার শুনি না, আজকে তো আমাকে লেকচার শুনতেই হবে, আমি এত খরচ করে এত টাকা খরচ করে এলাম ওনার কথা শোনার জন্য, উনি আমাকে ভিতরে কথা শুনতেই দিচ্ছে না, আর এইখানে কাজ দিল। তো করলো তাই। তৃতীয় দিন যখন তাকে আর একটা কাজ দিয়েছে, তখন সে ব্লাস্ট একদম। তো সে বলতেছে আমি কালকে চলে যাব, আমি থাকবো না। কেন? বলে আমি আপনার লেকচার শুনতে এসেছি, আপনার কথা শুনতে এসেছি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে এসেছি, আপনি কীভাবে কথা শুনতে এসেছি, কিন্তু আপনি তো দুদিন আজকেও আমাকে ভিতরে যেতে দিচ্ছেন না, তো আমি থাকবো না। তখন তিনি বললেন যে দেখো, তুমি আমার লেকচার শুনে কখনো তুমি আমি হতে পারবে না, মানে আমার মতন বক্তা হতে পারবে না। তুমি ওটা প্রিয়া কুমার, তুমি প্রিয়া কুমারই থাকবে, আমার লেকচার শোনো আর নাই শোনো, বরং আমি তোমাকে যে দায়িত্বটা দিচ্ছি এই দায়িত্ব তোমাকে কেউ শেখাবে না। কি অসাধারণ! এবং তিনি তখন রিয়েলাইজ করলো, ওই যে 99 জন যে বক্তৃতা শুনেছিল, তার মধ্যে বোধহয় 3 জনও বক্তা হতে পারে নাই। আপনি কি বুঝলেন? ইটস এ স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল, মানে এটা গড গিফটেড ব্যাপার একটা। রাইট। এখন আপনি যদি বলেন তাহলে কি আমি লেকচার প্রশিক্ষণ নেব না? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বক্তৃতা শিক্ষার উপর প্রশিক্ষণ নেবেন। এখানে আপনি কি শিখবেন? বডি ল্যাঙ্গুয়েজ শিখবেন, কি কি ধরনের বই পড়তে হয় শিখবেন, রাইট? তারপরে আপনি শব্দ উচ্চারণ। কিন্তু একজন সেরা বক্তা হতে চাইলে এটা আপনার ভিতরে ঠিক আসতে হবে। বারাক ওবামা কোথায় প্রশিক্ষণ নিয়েছে? অ্যান্টনি রবিন কোথায় প্রশিক্ষণ নিয়েছে? এপিজে আব্দুল কালাম কার কাছে প্রশিক্ষণ নিয়েছে? আব্দুল আবু সাইদ কার কাছে প্রশিক্ষণ নিয়েছে? আলমাসুর রহমান কার কাছে প্রশিক্ষণ নিয়েছে? আমাদের একটু পরিষ্কার অবশ্যই আছে। এখন গড গিফটেড কথাটা যেহেতু আপনি বললেন, এটি থেকে আমার আরেকটা কোয়েশ্চেন মাথায় আসলো। যেমন আপনি অ্যাজ এ চেস ট্রেনার, দাবার একজন প্রশিক্ষক হিসেবে আপনি কিন্তু অনেককে প্রশিক্ষণ করিয়েছেন, যেমন বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার সাগর থেকে শুরু করে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, প্রাথমিক অবস্থা ও শিক্ষক ছিলেন, অনেকই করিয়েছেন, নীরা সবগুলো বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল। আপনি করিয়েছেন। এখন এইখানে অনেকেই বলে যে দাবা হয়তো প্রশিক্ষকের কাছে শিখছে,
কিংবা নিজে নিজে শিখছে, বাট এখানেও একটা গড গিফটেড কিছু থাকা লাগে যেটার জন্য হয়তো বা সে যেটা দিয়ে সে ফেমাস গ্র্যান্ড মাস্টার হতে পারে কিংবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। যে প্রকৃত একজন বোঝানোর শিক্ষক, যে একটা বোঝাতে পারার শিক্ষক, ও অঙ্ক যেমন ভালো করে বোঝাতে পারবে, বাংলা যেমন পারবে, চেস যেমন পারবে, ক্রিকেট তেমন পারবে। রাইট রাইট, কারণ সে যে ভালো শিক্ষক, পারবে সে সবগুলোই পারবে, মানে ও সর্বক্ষেত্রেই ওটা সে সাকসেসফুল হবে, কারণ উনি তার জানে যে একজন মানুষকে কেমন করে বোঝাতে হয়, সে কি করে বুঝবে। দেখেন আমি একটা কথা বলি, কোরআন শরীফে আল্লাহ তাআলা 100 বারের বেশি বলেছে কি জানেন, ওদেরকে চিন্তা করতে বলুন। ওরা চিন্তা করে না কেন? এরপরে কি তোরা ভাববে না? এরপরে কি চিন্তা করবে না? এরপরও কি অস্বীকার করবে? এরপরও কি ভাববে না? দেখেন, কিন্তু আপনি যদি এটা খুব গভীরভাবে ভাবেন, আপনার চোখ দিয়ে পানি চলে। আমার কখনো আমি ইমোশনাল হয়ে যাই। আল্লাহ কি করে বলছেন কি দারুণভাবে, ওরা কি এটা নিয়ে ভাববে না? এরপরও কি অস্বীকার করবে? দেখছেন কি আশ্চর্য ব্যাপার। এবং রাসূল সাহেবকে কী বলে জানেন? আল্লাহ তাআলা বলছেন কোরআন একটা জায়গায়, আপনি কোরআন শরীফ পড়ে ওদেরকে বোঝান এবং ওদেরকে বলেন ওরা যেন ব্যাপারটা নিয়ে চিন্তা করে। তার মানে আমরা চিন্তা করি না। যেই ব্যক্তি জীবন নিয়ে চিন্তা করবে, কোনো পড়া নিয়ে চিন্তা করবে, বলে না একটা বই মানুষের জীবনকে বদলে দিতে পারে, আর 1000 বই কার জীবনকে বদলায় না। তফাৎটা কোথায়? সেই ব্যাপারটাকে বুঝেছে, চিন্তা করেছে। যে মানুষ চিন্তা করবে, আমি বলি না তাকালে হবে না, দেখতে হবে, পড়লে হবে না, বুঝতে হবে। এটা গেল। আর যেটা আমার কোয়েশ্চেন ছিল, যেমন একটা হচ্ছে একজন শিক্ষকের ক্ষেত্রে সে ভালো করছে সব পার্সপেক্টিভে কিংবা সবগুলো পজিশনে, বাট ছাত্রের কথা যদি আমি বলি, যেমন আপনার যারা দাবার ছাত্র ছিল তারাও তো একটা সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারতো, কিন্তু তারা তো হয়নি, কিংবা তারা হয়তো বা ধরেন তাদের কি গড গিফটেড ওইটা কি যেটা আমরা বলছি যে ট্যালেন্টটা যেটা এইটা, সেটা কি হয়তো আমরা বলতে পারি গড গিফটেড ছিল না? সেটা না, মানে যেমন দেখেন যে এই যে এখন কার্সন, তাই না, ও নরওয়ের না, নরওয়ের, তো নরওয়ে তো ওরকম প্লেয়ার তো নাই, ও হঠাৎ উঠে আসলো কেন? রাইট, কারণ ও খুব ট্যালেন্টেড, কিন্তু ওখানে সুবিধা ছিল। নরওয়ে তো সেই উন্নত দেশ, এই যে ও এই দেশে খেলছে, ও দেশে খেলছে, ওই দেশে, কিন্তু বাংলাদেশের পক্ষে তো একটা প্লেয়ারের 1 বছরে 5টা দেশে যাওয়া সম্ভব না। এইখানে এই যে আমাদের লিমিটেশনটা, তাই না? নিয়াজ তো যথেষ্ট ট্যালেন্ট ছিল। আমাদের এখন বর্তমানে একটা ছেলে আছে, হ্যাঁ, অসাধারণ ট্যালেন্ট। এদেরকে তো আমরা ওরকম করে প্রতি বছর বাইরে পাঠাতে টুর্নামেন্টে খেলতে পারছি না মেয়েদের ক্ষেত্রে। তো যাই হোক, সর্বক্ষেত্রে স্পোর্টস বলেন, আমাদের যে কোনো আইটি সেক্টরে বলেন, যে কোনো সেক্টরে বলেন, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, আমাদের ছেলেরা তো কম মেধাবী না, তাই না? অত্যন্ত মেধাবী, অত্যন্ত জিনিয়াস, অত্যন্ত। আমরা এগিয়েছি, এগোবো। আমাদেরকে পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না, আমাদের ছেলেরা যতটা মেধাবী। আচ্ছা আলমস ভাই, ধরেন এই যে একজন মানুষ জব করছে কিংবা বিজনেস করছে কিংবা শিক্ষকতা করছে, তো এইখানেই তো অনেক বেশি ইম্পর্টেন্ট যে সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করছে, কিভাবে কথা বলছে। তো ওরা যদি আপনার মতো করে কথা বলতে চায় কিংবা বলতে পারে, তাহলে কিন্তু স্বক্ষেত্রে ওরা ভালো করবে। তো সেই ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে যে কিভাবে তারা নিজেকে আরও ভালোভাবে প্রেজেন্ট করবে, ভালোভাবে কথা বলবে নিজের অবস্থান থেকে? আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ওই দ্রুত কথা বলি। আমি ওই যে বললাম প্রথমে প্রচুর পড়তে হবে, কারণ আমি যদি না পড়ি তাহলে আমি কি করে বোঝাবো কোথায় থামতে হবে। যেমন আমি একটা সিম্পল কথা বলি, একটা হাজব্যান্ড এক্সাম্পল দিই। একজন ওয়াইফ, একজন হাজব্যান্ড বিদেশে যাবে, একটা ট্যুরে যাবে। তো ওয়াইফ তাকে বলছে, আমি কিন্তু অনেকটা মজা করে বলতেছি, এটাকে অনেকে কোনোভাবে অর্থে নেগেটিভ অর্থে নেবেন না। তো ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে, আচ্ছা তোমাকে আজকে যেতেই হবে। আচ্ছা, আর একটা দেখেন ডায়লগ, না গেলে হয় না, যাবাই। দেখেন একই কথা তিনভাবে, কোন শব্দটা বললে ভাল লাগবে। এই যে আমি বললাম ভাল লাগবে,
আমি তো ভালো লাগবে বলতে পারতাম, বা অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতাম, রাইট। তাই না? তো এটা তো এটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, পড়া, ভাবা, দেখা, হ্যাঁ দেখা, অবজার্ভ করা, যে কোনটা সুন্দর লাগছে। হ্যাঁ, তার মানে আমাকে ভাবতে হবে যে আমি কথাগুলো কত সুন্দর করে বলবো, এবং কথাগুলো সুন্দর বলতে আমার সমস্যা কি? ইটস আর্ট না, ভাষা তো একটা আর্ট। হ্যাঁ, যখন আপনি এটা বলবেন তখন মানুষ মুগ্ধ হয়ে শুনবে, লেকচার হোক, বাসায় হোক, সন্তান হোক, স্বামী স্ত্রী হোক। আমরা কথাগুলোকে যত্ন করে বলি না, এটা খুব ইম্পর্টেন্ট, ভেবে বলি না। দেখ, একটা হচ্ছে যত্ন করে বলি না, ভেবে বলি না। লাইফ না, ইটস এ পার্ট অফ দ্য লাইফ। ভাষা দেখেন, আল্লাহ তাআলা ফেরাউনের সাথে কথা বলার সময় নবীকে কি বলেছিলেন? মুসা নবীকে, তুমি প্রজ্ঞার সাথে সুন্দর করে কথা বলো। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী ওজনওয়ালা আমল হবে কি? তার আচরণ, তার ব্যবহার, তার ভাষা। আল্লাহ তাআলা বলছেন ওই মেরাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু মেরাজ থেকে ফিরলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বললেন, তুমি আমার কাছে কী চাও? যা চাও দেবো। হযরত রাসূল সাল্লাল্লাহু যখন আয়েশাকে বললেন, তুমি আমার কাছে কী চাও? যা চাই তোমাকে আমি দেবো। তখন বললে, আচ্ছা পরে বলবো। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু কয়েকদিন পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন না আমি যা চাই তাই দেবো? বলে, হ্যাঁ বলো। বলে, আপনি আল্লাহর সাথে তো আপনার অনেক কথা হয়েছে, আপনি আমাকে ওই কথাটা বলেন যে কথাটা আপনি এখন পর্যন্ত কাউকে বলেননি। কি অদ্ভুত না? কত কিছু তো চাইতে পারতেন, তাহলে ওই কথাটা বলেন যে কথাটা আপনি কাউকে এখন পর্যন্ত বলেননি। তখন হযরত রাসূল সাহেব বললেন, দেখো, আমার সাথে আল্লাহ তাআলা অনেক কথা হয়েছে, তার এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে একসময় বললেন, আমার কোনো বান্দার যদি মন খারাপ অবস্থায় থাকে, কেউ যে তার মনটাকে ভালো করে দেয়, আমি তাকে ধরে সরাসরি বেহেশতে পাঠিয়ে দেবো। কত বড় কথা! তার মানে আল্লাহ কোনো ব্যক্তির মন খারাপ মানতে চান না, কষ্ট পান। তার মানে কারো মনকে আপনি ভালো করে দেবেন। কি করে ভালো করবেন? ভালো কথা বলে। হ্যাঁ, তার মনোযোগ, তার কথা শোনা, সুন্দর করে তার সাথে কথা বলা, সে কষ্ট থেকে বের করে আনা। এমনি সম্ভব? আপনাকে ওরকম করে তো নিজেকে তৈরি করতে হবে। অসাধারণ। আলমাজ ভাই, আপনি বোধহয় কোনো এক সময় মেডিটেশন নিয়েও কাজ করেছেন, মানে মেডিটেশন করতেন, কোয়ান্টাম মেথড অথবা সিলভা মেথড নিয়েও কাজ করেছেন। এই মেডিটেশন কিংবা এই ধরনের মেথডগুলো আসলে আমাদের লাইফের জন্য কতটুকু? আমি তো থিওসফিক্যাল সোসাইটির বাংলাদেশের ন্যাশনাল লেকচারার। তাই? আচ্ছা। এটা বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন। হ্যাঁ, তো যেটা চেন্নাইতে অনুষ্ঠিত হয়, প্রতি বছর আমি যেতাম। এটা এখানে মেডিটেশন হয়, তারপর এখানে কম্প্যাশন, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, মায়া, মমতা, এগুলো নিয়ে চর্চা হয়, মানবিক মূল্যবোধ নিয়ে চর্চা হয়। আপনি সিলভা মেথড, যেটা আমি সিলভা মেথড সমস্ত কোর্স করেছি, মানে মাইন্ড মেথড পর্যন্ত শেষ, মানে যতগুলো হয় সবগুলো আমি শেষ করেছি, এবং বাইরে যেও করেছি। সিলভা মেথড করেছি, বাইরে আসামে যেয়ে করেছি। তো মানে যতগুলো হয় আমি কোনো কিছু ছাড়ে নাই, কারণ শিক্ষার তো কোনো শেষ নাই, তাই না? তো অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো হয় কি, এই যে আমাদের বিক্ষিপ্ত মনগুলোকে এই বিক্ষিপ্ততা থেকে স্টেবল আনা, মেন্টাল স্ট্যাবিলিটি তৈরি করা। এই যে মনটা আমার এই অস্থির হচ্ছে, এটাকে অস্থির থেকে স্থির করা। হ্যাঁ, এটার জন্য বিভিন্ন টেকনিক, সিলভা মেথড যে টেকনিক, কোয়ান্টাম সেম টেকনিক, অন্যখানেও অনেকটা সেম টেকনিক। মানে কি করে আমি আমার বিক্ষিপ্ত মনটাকে এই বিক্ষিপ্ত থেকে রক্ষা করব। যেমন একজন বিখ্যাত ব্যক্তি আমাকে বলেছিলেন, আমি নামটা বলবো না, উনি বাংলাদেশের একজন শিল্পপতি। উনি বলেছিলেন যে আমি তো এই কোয়ান্টাম মেথড, এই মেথড সবগুলো করেছি, কিন্তু আমি তো এখনও আমি তো এখনও রাগ কমাতেও পারছি না, মেজাজ ঠিক করতে পারছি না। কারণটা কি? আমি এত কিছু শিখলাম, জানলাম, করলাম, আমি আপনি পারবেন না। তো তুমি অবাক হবে, কেন? আপনি দেখেন, আপনি এত বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা ওর কাছে পাও না, কোটি কোটি টাকা আপনার কাছে মানে আপনি দেবেন,
আপনি একজনকে কোটি কোটি টাকা আপনার কাছে পায়, আপনি আবার একজনের পান, একজনকে দিবেন, হ্যাঁ। তা আপনি চোখ বন্ধ করলে তো পাওয়াটা মাথায় আসবে। আপনি কি করে নিজেকে স্টেবল করবেন? আপনি কি করে আলফা সিচুয়েশনে যাবেন? আলফা স্টেজে তো আপনি যেতেই পারবেন, যেতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনি সবসময় বিটা লেভেলে থাকবেন। কারণ আপনার মাথার মধ্যে কালকে আমাকে পরশু এই মাসের মধ্যে আমার এত শত কোটি টাকার ব্যবস্থা করতে হবে, ওকে মানাতে হবে, ওই প্রজেক্টটা করতে হবে। তার একজন সাধু ওইখানে বসে আছে, সাধু একটা বিরাট জঙ্গলের মধ্যে, তার তো কোনো দেনা পাওনা নাই, তো চোখ বন্ধ করে সে আলফা লেভেলে যেতে চলে পারছে। যাচ্ছে, হ্যাঁ। তা আপনি তাহলে তাহলে তো আমার উপায়টা কি? তার যে আপনি প্রবলেমগুলো সলভ করেন। আপনার জীবনে যত প্রবলেম, আপনি চোখ বন্ধ করলে তো প্রবলেম দেখবেন, সলভ না যদি হয়। তো বলে যে আমি তো এটা পারি না, যে আপনি পারবেন না। তো আগে আপনাকে ভালো মানুষ হইতে হবে। সোজা আমি কিন্তু বারবার করে বলছি, যে যত ভালো মানুষ সে তত নিজেকে স্টাবল করতে পারবে। পরিষ্কার কথা। কিন্তু আমি কোরআনে একটা আয়াত বলি, সূরা ইউনূসে আল্লাহ বলছেন পাপীরা কখনো সফল হয় না। অনেকে টাকা পয়সা মেরা টারা বলে কি আমি খুব সফল, পাগল নাকি? সূরা সূরা আল্লাহ আর একটা সূরাতে আছে, সূরা শামস, দেখেন অসাধারণ। আল্লাহ তাআলা বলছেন সেই সফল হয়েছে যে নিজেকে শুদ্ধ করেছে, সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। এই যে আমি নিয়মিত যে সোশ্যাল মিডিয়ায় লেখি বা লেকচার দেয়, আপনি যে আমার লেকচারগুলো খুব পছন্দ করেন, আমি কি বলি যে আপনি যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেনই না। আপনি 2 নম্বরে করে দুর্নীতি করে কোটি কোটি টাকা সম্পত্তি অর্জন করতে পারবেন, কিন্তু আপনি সফল হতে পারবেন না। তখন আমার ছাত্ররা বলে কি, স্যার বুঝলাম না। আমাকে অনেকে বলে কি, স্যার অমুক ব্যক্তি যে কোটি কোটি টাকা নিয়ে দুর্নীতি করে বাংলাদেশের বাইরে বাড়ি করেছে, ও কি সফল না? আমি তো প্রশ্নই আসে না। তুমি সফলতার সংজ্ঞাটাই জানো না। সফলতার সংজ্ঞা হচ্ছে মানুষ যা চায় সেটা পাওয়া উইথ হ্যাপিনেস। সাকসেস উইথ হ্যাপিনেস। হ্যাপিনেসটা নির্ভর করে অনেস্টির উপর। দেখেন কি দারুণ, যে অনেস্ট না সে হ্যাপি না। দুর্নীতি করে তো হবে টেনশন, অ্যাংজাইটি, গিল্টিনেস। যে দুর্নীতি করবে তার মধ্যে কি থাকবে? টেনশন, অ্যাংজাইটি, গিল্টিনেস। ওর মধ্যে হ্যাপিনেস নাই। খুব পরিষ্কার। কিন্তু তার মানে যিনি দুর্নীতি করে বাড়ি গাড়ি করবে তাহলে কি পাবে? বাড়ি গাড়ি পাবে, অর্থ সম্পদ পাবে, কিন্তু হ্যাপিনেস পাবে না, সুখ পাবে না। আর যেখানে সুখ নাই সেখানে সততা নাই, আর যেখানে সততা নাই সেখানে সাকসেস নাই। সাকসেস হতে গেলে তাকে সৎ মানুষ হতে হবে। তুমি সৎভাবে কেন অর্থ উপার্জন করছো না? তোমাকে কে মানা করেছে? অনেস্টির বেস্ট পলিসি তুমি ভুলে গেছো? দ্যাট ইজ দ্য বেস্ট পলিসি। আর আল্লাহ বলছেন মানুষকে আমি তাই দেবো ও যা চাইবে। তো তুমি 1000 কোটি টাকা মানুষ হতে চাচ্ছ, হও ভালোভাবে, শুদ্ধ রাস্তায়। তুমি ওই পথে যাচ্ছ কেন? কারণ তুমি ছোটবেলায় মাথায় শিখছো কি 2 নম্বরে হইতে হবে, শর্টকাট মারতে হবে। আর 2 নম্বরই ভাই, 2 নম্বরই ছাড়া বড়লোক হওয়া যায় না। এই শয়তানি বুদ্ধিটা তার মাথায় কে দিল? সে কোথা থেকে অ্যাডপ্ট করেছে? না, আল্লাহ বলছে মানুষকে আমি তাই দেবো যেটা সে চাবে। হ্যাঁ। তাহলে তুমি চাও কি? উইথ অনেস্টি। তো তুমি ডিসঅনেস্টিতে যাচ্ছ কেন? আল্লাহ কোরআনে বলে কি, তুমি যে 2 নম্বরই ভাবে চাবে তাই দেবো, কিন্তু পরকালে তোমাকে আমি আগুন দেবো। হ্যাঁ, অপশন তোমার কাছে, যে তুমি যেটাই চাও সেটা পাবে। কেন তাহলে মানুষ, আমরা অনেকেই কেন ডিসঅনেস্ট ভাবে চাচ্ছে? ওই যে আমাদের বিলিফ সিস্টেম রং। আমরা শিখে, আমরা বাচ্চাদের দেখি তুমি চালাক হও, চতুর হও, স্বার্থপর হও, নিজেরটা দেখো, নিজে বড়লোক হইতে হবে, নিজেরটা আদায় করতে হবে। কেউ যেন মানে আমরা ওদেরকে নিজেদের ছোটবেলা থেকে সেলফলেস করতে পারছি না। আমার এক বন্ধু আছে, আমি ইউনিভার্সিটি জীবনে দেখেছি, ও নোট করতো ক্লাসে, 10টা নোট করতো, তখন তো ফটোকপি খুব একটা ছিল না। ওই 9টা নোট সে আমাদের ক্লাসে যারা দুর্বল তাদেরকে দিত, আর আমরা অরিজিনাল নোটটা কাউকে দিই না। খবর তো তোমার নোটটা যদি কেউ না দেখে, তোমার মতো ভালো হয়ে যাবে। তাকে আমরা ছোটবেলা থেকে প্রফেসর বলতাম। কেন? কারণ সে পরোপকারী ছিল। সে ব্র্যাকের কিন্তু সে হেড অফ দ্য প্রফেসর।
কারণ সে ছোটবেলা থেকে পরোপকারী, কিন্তু সে যে এত বড় প্রফেসর হলো কে টাকা থাকাতে পারলো? সে তো মানুষকে দিয়ে দিয়ে বড়, দিয়ে দিয়ে সফল হচ্ছে। তার নোট পড়ে তো তার থেকে জ্ঞানী হওয়ার কথা। দিয়ে দিয়ে হ্যাঁ, মানুষের কল্যাণ করে করে। কিন্তু এটা আমরা মানুষকে শিখাতে পারছি না কেন? যে তুমি মানুষকে দাও, তাকে বুদ্ধি দাও, তাকে সফল করো, তাকে বিজয়ী করো। তুমি 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 বিজয়ী, তোমাকে ঠেকাতে পারবে না। তোমার বিজয়টা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার জন্য যেটা আছে সেটা আছে। তুমি বরং সেটা আরো ভালো হবে তুমি যদি অন্যদেরকে সাপোর্ট করো। এটার জন্য আল্লাহ খুশি হচ্ছে তোমার উপর। কিন্তু আমরা শিখেছি কি দুর্নীতি, মানে প্রচুর টাকা কামাতে গেলে আমাকে সৎভাবে কামানো যাবে না, এরকম একটা ভুল জিনিস আমাদের মাথায় আছে। না তো আমরা 2 নম্বর নিতে যাচ্ছি কেন? অথবা আমাদের অ্যাবান্ডেন্স মাইন্ডসেটটা নাই। হ্যাঁ, আচ্ছা বলেন স্টিভ জব, এই যে এখন অ্যালেন মার্কস, অ্যালেন মার্কসে কিন্তু আমার ইমিডিয়েটলি ছোটো ভাই আছে না, মনসুর রহমান, আমার ছোটো ভাই, তার ছেলে, একমাত্র ছেলে অ্যালেন মার্কসের কোম্পানির স্পেস এক্সে বড় ইঞ্জিনিয়ার, আমার আপন ভাস্তা। আচ্ছা, সে বলতেছে যে প্রতি 1 মাসে নাকি তারা কতটা স্যাটেলাইট তৈরি করে। হ্যাঁ, রাইট। আচ্ছা, অ্যালেন মার্কসকে দুর্নীতিবাজ না? আমার কথা হচ্ছে এত বড় লোক দুর্নীতি করছে, তা আমাদের মাথায় কেন আসছে যে আমাদের বড় লোক থেকে দুর্নীতি করতে হবে? আমি সৎভাবে যতটা বড় লোক হতে পারবো, অসৎভাবে আমি তার চেয়ে ওরকম হতে পারবো না। আল্লাহ রহমতে থাকবে না, সেটা একটা সময় আটকে যাবে আর কি। হ্যাঁ, এই জীবন ওই জীবন সবই তো যাবেই। তাহলে আমাদেরকে ছোটবেলায় শিখাতে হবে, দেখো তুমি, আল্লাহ তোমাকে বলছে তুমি যা চাই তাই তুমি পাবে। তুমি 1000 কোটি টাকা মালিক হতে চাও, আল্লাহ তাই দেবে, বাট বি অনেস্ট। আলমাস ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা মগ আছে যেখানে আপনাকে অটোগ্রাফ দিতে হবে, কারণ আমাদের যত গেস্ট আসেন তারা কিন্তু মগে একটা সিগনেচার দেন। আমরা অটোগ্রাফটা রেখে দেই যাতে কোনো এক সময় আপনার নামে আমরা এটা অকশন করতে পারি, যেটা সেই ফেমাস আলমাস ভাইয়ের একটা সিগনেচার করার ম্যাপ। আলমাস ভাই, এটা হচ্ছে 48 আজকে ছিল এপিসোড। এটা এখানে আপনি একটা মেসেজ লিখে আপনি একটা সিগনেচার করতে পারেন। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা, আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, দীর্ঘজীবী করুক, সৎ পথে পরিচালিত করুক। ধন্যবাদ আলমাস ভাই আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য। এবং আমার মনে হয় যে আজকে আমাদের অন্যতম সেরা একটা এপিসোড হলো, যেখানে আমরা অনেক কিছু শিখলাম। আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিভাবে একটা সম্পর্ককে সুন্দর রাখবো, ভালো রাখবো, এবং সে শুধু সম্পর্ককে ধরে রাখবো না, সেই সম্পর্ককে আরও কিভাবে ভালো করব সেটা সম্বন্ধে শিখলাম। প্যারেন্টিংয়ের অনেক টিপস শিখলাম, এবং আমরা চাই যে আল্লাহ আপনাকে অনেক হায়াত দারাজ করুক এবং আপনি অনেক বছর আমাদের সমাজে, আমাদের দেশে এবং এই পৃথিবীতে আপনি কন্ট্রিবিউট করতে থাকুন। দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা সবাই।